আচ্ছা, আমরা হচ্ছে স্ট্রোক মেডিসিন যখন আমরা পড়তে যাই, নিউরোলজির একটা ইম্পর্টেন্ট পার্ট। সবার আগে আমাদের কিন্তু স্ট্রোকের ক্লাসিফিকেশনটা জেনে নিতে হয়। তো স্ট্রোকের ক্লাসিফিকেশনটা জানার আগে আমরা একবার একটু রিক্যাপ করে নিই যে স্ট্রোকটা আসলে কি। তো স্ট্রোকটা হচ্ছে যে সাডেন অনসেট এবং ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ইন সেরেব্রাল ফাংশন। সাডেন হবে, ফোকাল হবে এবং সেরেব্রাল একটা ডিসফাংশন হবে, এবং এটা হবে ডিউ টু ভাস্কুলার একটা কজ। মানে ব্রেইনে অনেক কারণে ডিসফাংশন হতে পারে, বাট শুধু যদি ভাস্কুলার কারণে ডিসফাংশন হয় ওটাকে হচ্ছে আমরা স্ট্রোকের মধ্যে রাখবো। এবং একটা মানে ডেভিডসনের এই যে এই এডিশনে একটা কথা উজ্জ্বল রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে নন ট্রমাটিক। সো আমরা স্ট্রোকের ডেফিনিশনে কিন্তু নন ট্রমাটিক এই জিনিসটা আমরা অ্যাড করে নিতে হবে। সো স্ট্রোকের ডেফিনিশনটা আমরা এখানে জাস্ট একটু রিক্যাপ করে নিলাম, তারপর হচ্ছে আমরা স্ট্রোকের ক্লাসিফিকেশনে চলে যাই। তো স্ট্রোকের ক্লাসিফিকেশনটা জানার জন্য আমাদের কিন্তু স্ট্রোকের অ্যানাটমিটা বা স্ট্রোকের যে ভাস্কুলেচারটা, ব্রেইনের ভাস্কুলেচারটা একবার রিক্যাপ করে নিতে হয়। তো ব্রেইনের মানে সার্কুলেশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সার্কুলেশন, একটা হচ্ছে যে পোস্টেরিয়র সার্কুলেশন। এই অ্যান্টেরিয়র সার্কুলেশনের পার্ট কি কি? মেইনলি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আসে অ্যান্টেরিয়র সার্কুলেশন। এর যে দুটো মেজর ব্রাঞ্চ, একটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এরা হচ্ছে মেইনলি ব্রেইনের যে সেরেব্রাল কর্টেক্স, সেই সেরেব্রাল কর্টেক্সের অক্সিপিটাল লোব বাদে বাকি অংশগুলোকে মোটামুটি অ্যান্টেরিয়র সেরেব্রাল সার্কুলেশন সাপ্লাই দেয়। তাহলে হচ্ছে যে আমার যে ফ্রন্টাল লোব, তারপর হচ্ছে আমার যে টেম্পোরাল লোব, আমার প্যারেটাল লোব, এগুলো ইউজুয়ালি অ্যান্টেরিয়র সার্কুলেশন দিয়ে সাপ্লাইড হয়। আর আমাদের যে ব্রেনের বাকি অংশ, ওটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশনের ব্লাড ভেসেলগুলো দিয়ে সাপ্লাই হয়। ওইটা হচ্ছে আমাদের যে ভার্টিব্রো ব্যাসিলার সিস্টেম, সেটার মাধ্যমে দুটো ভার্টিব্রাল আর্টারি একীভূত হয়ে যে ব্যাসিলার আর্টারি হয়, সেখান থেকে যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আসে, ওটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশনের পার্ট। এবং পোস্টেরিয়র সার্কুলেশন দিয়ে সেরেব্রাল কর্টেক্সের শুধুমাত্র যে অক্সিপিটাল লোবটা ইউজুয়ালি এটাই সাপ্লাই পায়, পাশাপাশি সেরেবেলাম এবং হচ্ছে ব্রেইন স্টেম, এগুলো হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন দিয়ে সাপ্লাইড হয়। তো আমরা তাহলে স্ট্রোকের ক্লাসিফিকেশনটা এখন তাহলে চলে যাই। স্ট্রোকের ক্লাসিফিকেশনে সবার আগেই যে ডিফারেন্সিয়েশনটা আসে আর্টেরিয়াল এবং ভেনাস। 99% স্ট্রোক হয়ে থাকে ডিউ টু আর্টেরিয়াল কজ এবং 1% স্ট্রোক হয়ে থাকে ডিউ টু ভেনাস কজ। ভেনাস কজের ফার্দার সাব ক্লাসিফিকেশন আমরা এখন আর ডিসকাস করব না। আর্টেরিয়াল যে স্ট্রোকগুলো হয়, আর্টেরিয়াল স্ট্রোকের 85% হয় ডিউ টু ভাস্কুলার অক্লুশন, আর বাকি যে 15% হয় এটা হয় ডিউ টু ভাস্কুলার রাপচার। তাহলে এই যে 85% হয় ইসকেমিক স্ট্রোক ডিউ টু ভাস্কুলার অক্লুশন, আর 15% হয় হেমোরেজিক স্ট্রোক ডিউ টু রাপচার অফ এনি ব্লাড ভেসেল ইন দ্য ব্রেইন। এই যে ইসকেমিক স্ট্রোক হলো, এই ইসকেমিক স্ট্রোকের মধ্যে আবার একটা সাব ক্লাসিফিকেশন হয়ে যায়। আমরা যে একটু আগে অ্যান্টেরিয়র সার্কুলেশন এবং পোস্টেরিয়র সার্কুলেশনের ডিফারেন্সটা পড়লাম, সেটা আমাদের এখানে লাগে। এই 85 এর মধ্যে 65% হয় ডিউ টু অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক, আর 20% হয় ডিউ টু পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। তো এই যে অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের কিন্তু আবার কয়েকটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আছে, বাট পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের সাধারণত ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আর লাগে না, ওটা একভাবে ইউজুয়ালি প্রেজেন্ট করে। সো আমরা এখন অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের সাব ক্লাসিফিকেশনগুলো একটু দেখি। টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক, পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক এবং ল্যাকুনা স্ট্রোক, সংক্ষিপ্ত করে টিএসিএস, পিএসসিএস এবং এলএসিএস। তো এটার জন্য আমাদের আবার একটু ভিতরে ঢুকতে হবে। এটা ভিতরে ঢোকার জন্য আমরা একটু সেরেব্রাল ফাংশনের ডোমেনগুলো একটু জেনে নিই। 3টা ডোমেন সাধারণত সেরেব্রাল ফাংশনের। 1 নম্বর ডোমেন হচ্ছে মোটর এবং সেন্সরি একসাথে, 2 নম্বর ডোমেন হচ্ছে হায়ার সাইকিক ফাংশন, এবং 3 নম্বর ফাংশন হচ্ছে ভিজুয়াল যে ফাংশনটা সেরেব্রাম বা সেরেব্রাল কর্টেক্সের। তো কোন ডোমেন লস হলে কি কি হয়? মোটর সেন্সরি লস হলে হেমিপ্যারেসিস অথবা হেমি অ্যানেস্থেসিয়া হবে। হায়ার সাইকিক ফাংশনের যদি লস হয় তাহলে আমাদের মেমোরি, তারপর হচ্ছে কগনিশন, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি নানা রকমের ডিফেক্ট হবে। আর যদি ভিজুয়াল লস হয়, সাধারণত ইউনিল্যাটারাল যেহেতু হয় কর্টিক্যাল স্ট্রোকগুলো, এজন্য হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া হয়। তো এই 3টা ডোমেনের মধ্যে কতটুকু লস হয়েছে, সবই লস হয়েছে নাকি একটা বাদ গেছে বা 2টা বাদ গেছে, এটার উপর ডিপেন্ড করে আমরা ফার্দার ক্লাসিফিকেশন করতে পারি এই অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের। ডেভিডসনে আরো কয়েক পেজ পরে গেলে তোমরা মানে একটা চার্ট পাবা। সো ফার্স্টে আমরা জেনে নেই টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা। টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকে যে 3টা ডোমেন দেখালাম, এই 3টা সবগুলোই লস হয়ে যাবে। মোটর সেন্সরি, হায়ার সাইকিক ফাংশন এবং ভিজুয়াল 3টাই লস হয়ে হেমিপ্যারেসিস, হেমি অ্যানেস্থেসিয়া, হায়ার সেরেব্রাল ফাংশন ডিসফাংশন হয়ে অ্যাফেসিয়া হতে পারে এবং হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া হতে পারে। এবং এটা কেন হয়, এটা আমরা আগের ছবিটা একটু দেখাই। যদি মিডল সেরেব্রাল আর্টারির যে একদম স্টেমটা, এই স্টেমটাতে যদি
কোনো অক্লুশন হয় তখন সাধারণত এত লার্জ আকারে এতগুলো প্রেজেন্টেশন সহ টোটাল অ্যান্ট্রোসার্কুলেশন স্ট্রোক হয় এবং সিটি স্ক্যানে বেশ বড় একটা ডেন্স লেশন পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে টোটাল অ্যান্ট্রোসার্কুলেশন স্ট্রোক। এরপর হচ্ছে পার্শিয়াল অ্যান্ট্রোসার্কুলেশন স্ট্রোক। এখানে যে 3টা ডোমেইন দেখালাম এই 3টা ডোমেইনে যে কোনো 2টা লস হয়, হয় মোটর সেন্সরি গেল, হায়ার সাইকিক গেল বা ভিজুয়াল গেল, 3টা একসাথে যাবে না, এনি 2 যাবে। এবং এটা সাধারণত রুটে না হয়ে এটা এখানে কোন একটা সাব ব্রাঞ্চে হয়। এই সাব ব্রাঞ্চগুলোতে যদি হয়, বাট ধরো যে 2-3টা সাব ব্রাঞ্চের মধ্যে একটা এফেক্টেড হলো, বাকিগুলো এফেক্টেড হলো না, তখন আমরা এই পার্শিয়াল অ্যান্ট্রোসার্কুলেশন স্ট্রোক পেয়ে থাকি। আর অ্যান্ট্রোসার্কুলেশন স্ট্রোকের লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে ল্যাকুনার স্ট্রোক। ল্যাকুনার স্ট্রোকে কিন্তু 3টা ডোমেনের মধ্যে জাস্ট একটাই এফেক্টেড হয়, মোটর অথবা সেন্সরি মোটর, যে কোনো একটা হবে, বাট নেভার হায়ার সাইকিক ফাংশন এবং ভিজুয়াল, ওরা কখন এফেক্টেড হবে না। এটা হবে ল্যাকুনার স্ট্রোক। তাহলে পিওর মোটর বা পিওর সেন্সর অথবা সেন্সরি মোটর বাট নেভার হায়ার সাইকিক ফাংশন অর হেমিয়ানোপিয়া, এবং এটা সাধারণত মিডল সেরেব্রাল আর্টারির যে স্মল পারফোরেটিং ব্রাঞ্চ আছে ওগুলোর যে কোনো একটাতে ছোটোখাটো অক্লুশনের জন্য হয়। এবং ল্যাকুনার স্ট্রোকটা অনেক সময় সিটি স্ক্যানে দেখা যায় না, মিস হয়ে যায়। দেখা যায় যে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আছে কিন্তু সিটি স্ক্যানে মানে ওরকম ভালো বোঝা যাচ্ছে না, অথবা বোঝা গেলে খুব ছোট একটা লেশন, ওটা সাধারণত ল্যাকুনার স্ট্রোক। তো ফাইনালি আমাদের যেটা বাকি থাকলো পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অলরেডি ডিসকাস করেছি যে পোস্টেরিয়র সার্কুলেশন কাকে কাকে সাপ্লাই করে। ওরা সাপ্লাই করে হচ্ছে যে অক্সিপিটাল কর্টেক্সকে, ওরা সাপ্লাই করে হচ্ছে সেরেবেলামকে, এবং হচ্ছে ওরা সাপ্লাই করে ব্রেইন স্টেমকে। এবং ব্রেইন স্টেমের মধ্যে রয়েছে মেডুলা, পন্স এবং হচ্ছে মিড ব্রেইন। তো এই মিড ব্রেইন, পন্স, মেডুলাতে থাকে সবগুলো ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস। ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসগুলো থাকে সব ব্রেইন স্টেমে, আর সেরেবেলাম আর হচ্ছে অক্সিপিটাল কর্টেক্স। সো অক্সিপিটাল কর্টেক্সের লস হলে হয় ভিজুয়াল ডিফেক্ট অর্থাৎ হোমোনিমাস হেমিয়ানোপিয়া। সেরেবেলামের লস হলে সেরেবেলার লেশনগুলো হয়। আর ব্রেইন স্টেমের যদি কোনো ডিফেক্ট হয় তাহলে বিভিন্ন ক্রেনিয়াল নার্ভের লেশনের ফিচার নিয়ে আসে। তাহলে একটা পেশেন্টের যদি এই ফিচারগুলো থাকে তাহলে সেটা সাধারণত পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। এই গেল হচ্ছে আমাদের সবগুলো ইসকেমিক স্ট্রোকের ক্লাসিফিকেশন। এরপর আমরা যদি আসি হেমোরেজিক স্ট্রোক, অর্থাৎ যে কোনো আর্টারি বা ব্লাড ভেসেলের রাপচার, সেটা আবার দুইভাবে প্রেজেন্ট করতে পারে। এটা হতে পারে যে ব্লাড ভেসেলটা রাপচার হয়ে ব্লাডটা ব্রেইনের প্যারেনকাইমার মধ্যে এক্সট্রাভ্যাসেটেড হয়েছে, ওটাকে আমরা বলবো ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। কিন্তু ব্লাড ভেসেল রাপচার হয়ে সে ব্লাডটা যদি ব্রেনের সাব অ্যারাকনয়েড স্পেসে ছড়িয়ে পড়ে ওটাকে আমরা বলবো সাব অ্যারাকনয়েড হেমোরেজ। এই ছবিটা তোমরা একটু খেয়াল করো। এখানে কিন্তু এই যে তোমার যে ফিশারগুলো, সেই ফিশারগুলো কিন্তু ওয়েল ভিজুয়ালাইজড, অর্থাৎ এখানে কালো কালো, অর্থাৎ এখানে সিএসএফই আছে, এখানে কোনো ব্লাড আসেনি। এই ব্লাডটা শুধুমাত্র ব্রেন প্যারেনকাইমার মধ্যে এসেছে। কিন্তু এই ছবিটা তুমি যদি খেয়াল করো দেখবা যে ব্রেনের ফিশারগুলো যেখানে থাকার কথা, যে জায়গাগুলো কালো কালো থাকার কথা, সেই জায়গাগুলোতে সাদা সাদা ব্লাড ছড়িয়ে পড়েছে, সাব অ্যারাকনয়েড হেমোরেজ। তাহলে এই ছিল আমাদের স্ট্রোকের ক্লাসিফিকেশন, এবং আশা করি যে স্ট্রোকের ক্লাসিফিকেশনটা তোমরা এখন বই থেকে পড়লে খুব ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।